আসসালামু আলাইকুম। পার্সি বেশেলের বিখ্যাত একটি কবিতা টু আ স্কাইলার্ক। টু আ স্কাইলার্কের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর পরীক্ষা আমাদেরকে অ্যান্সার করতে হয়। তো সেই প্রশ্নগুলোর কিভাবে অ্যান্সার করলে স্যার আমাদেরকে নাম্বার বেশি দিতে বাধ্য হবেন, আজকে সেই বিষয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ধরো তোমাকে প্রশ্ন করা হলো, রাইট আ শর্ট নোট অন দ্য introduction of the of introduction of to a skylark by পিবি শেল। ধরো তোমাকে প্রশ্নটি করা হলো যে একটি শর্ট নোট লেখো কিসের উপর? টু আ স্কাইলার্কের ভূমিকার উপর। ইন্ট্রোডাকশন মানে কি? ভূমিকা। অর্থাৎ এই যে কবিতাটা আছে, এই কবিতার যে ভূমিকাগুলো আছে, এই ভূমিকাগুলো নিয়ে একটি শর্ট নোট লেখার জন্য তোমাকে বলা হয়েছে। এখন কিভাবে এই প্রশ্নটির উত্তর দিলে স্যার নাম্বার বেশি দিতে বাধ্য হবেন, তাহলে চলো আমরা সেটি নিয়ে আলোচনা করি। প্রথমে তোমাকে বলতে হবে যে এই কবিতাটি হলো পার্সি শেলির বিখ্যাত যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলোর মধ্যে একটি। এরপরে বলতে হবে কেন এই কবিতাগুলো তিনি লিখেছেন, অর্থাৎ কোন প্রেক্ষাপটে তিনি এই কবিতাগুলো লিখতে বাধ্য হয়েছিলেন, এবং কত সালে কবিতাগুলো লিখেছিলেন, এবং কাকে নিয়ে কবিতাগুলো লিখেছিলেন। তো এগুলো তুমি যদি অ্যান্সার দিতে পারো তাহলে অবশ্যই স্যার তোমাকে নাম্বার বেশি দিতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। তাহলে চলো, প্রথমে তোমাকে কি লিখতে হবে? প্রথমে তোমাকে লিখতে হবে one of পিবি শেলি most famous poem to a skylark। অর্থাৎ টু আ স্কাইলার্ক এই কবিতাটি হচ্ছে পার্সি শেলির বিখ্যাত যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলোর মধ্যে একটি। এবং এই কবিতাগুলো কেন লেখা হয়েছে? তাহলে describes the powerful grace and beauty of the bird। অর্থাৎ এই আমরা জানি স্কাইলার্ক এটা একটা পাখি। তো এই পাখিটির পাওয়ারফুল গ্রেস, অর্থাৎ এই পাখিটি আমাদের জন্য যে অনুগ্রহ করেছিলেন সেই অনুগ্রহ এবং এর যে সৌন্দর্য, এই সৌন্দর্যটি এই কবিতার মধ্যে ডিসক্রাইব করা হয়েছে। তাহলে তোমাকে প্রথম সেন্টেন্সটা এইভাবে লিখতে হবে। তাহলে প্রথম সেন্টেন্সটা কিভাবে লিখতে হবে? ওয়ান অফ দ্য পিবি শেলিজ মোস্ট ফেমাস পোয়েম টু আ স্কাইলার্ক। এই জায়গায় আমি সংক্ষেপে লিখছি, তুমি এটাকে লং ফর্মে লিখবা। তারপর লিখবা ডিসক্রাইবস দ্য পাওয়ারফুল গ্রেস অ্যান্ড বিউটি অফ দ্য বার্ড। অর্থাৎ এই পাখির যে পাওয়ারফুল গ্রেস এবং বিউটিগুলো আছে এগুলো এই কবিতায় ডিসক্রাইব করছিল। এরপরে তোমাকে কি লিখতে হবে? এই কবিতাটি কখন লেখা হয়েছিল? তাহলে এই জায়গায় লিখবো আমরা শেলি রোড টু আ স্কাইলার্ক ইন 1820। তাহলে কত সালে কবিতাটি লেখা হয়েছে? 1820 সালে। এখন কেন 1820 সালে কবিতাটি লেখা হয়েছিল? তাহলে এখানে লিখতে হবে আফটার hearing the birds distractive
কল। এখন ডিস্ট্রাকটিভ কল বলতে কি বুঝি আমরা? ডিস্ট্রাকটিভ কল বলতে অদ্ভুত কিছু আওয়াজ আছে যেগুলো মানুষের পক্ষে সম্ভব না। যেরকম ধরো পাখির আওয়াজ, বাঘের আওয়াজ, এগুলো কিন্তু মানুষ ইচ্ছা করলেও নকল করতে পারে না। তো এই আওয়াজগুলোকে বলা হয় ডিস্ট্রাকটিভ কলস। তাহলে এই পাখি যে ডিস্ট্রাকটিভ কলস আছে, যে আওয়াজগুলো আছে, এই আওয়াজগুলো শোনার পরে তিনি 1820 সালে কবিতাটি লিখেছিলেন। এরপরে তোমাকে লিখতে হবে why he walking through, যখন তিনি হাঁটতেছিলেন through the port city of Livorno, ইতালি। তাহলে আমরা কি লিখলাম যে এই কবিতাটি 1820 সালে লেখা হয়েছে, এবং কেন কবিতাটি লেখা হয়েছিল? যখন কিনা এই পিবি শেলি শুনেছিলেন দ্য বার্ডস ডিস্ট্রাকটিভ কলস, অর্থাৎ পাখির অদ্ভুত যে আওয়াজ অথবা অদ্ভুত যে গান, এই গানগুলো যখন তিনি শুনেছিলেন, এবং কখন তিনি শুনেছিলেন? তিনি যখন পোর্ট সিটি অফ লিবর্নো, ইতালি, অর্থাৎ ইতালির এই শহরের মাঝখান দিয়ে হাঁটতেছিলেন। পোর্ট সিটি বলতে যেখানে বিভিন্ন ধরনের গাছপালা আছে এবং সেই গাছগুলোর মধ্যে পাখিরা আওয়াজ করে, তো এরকম একটা জায়গায় যখন তিনি হাঁটতেছিলেন, তখন তিনি এই পাখির ডিস্ট্রাকটিভ কলস, অর্থাৎ এই ডিস্ট্রাকটিভ আওয়াজগুলো তিনি শুনতে পেয়েছিলেন। এবং কখন তিনি শুনেছিলেন? 1820 খ্রিস্টাব্দে। এবং 1820 খ্রিস্টাব্দে এই গানগুলো শোনার পরেই পাসিভেশিলি টু আ স্কাইলার্ক এই কবিতাটি লিখতে বাধ্য হয়েছিলেন। তাহলে আমরা প্রথম দুইটা সেন্টেন্স কিভাবে লিখব? প্রথম লিখব, ওয়ান অফ পিবি শেলিজ মোস্ট ফেমাস পোয়েম টু আ স্কাইলার্ক ডিসক্রাইবস দ্য পাওয়ারফুল গ্রেস অ্যান্ড বিউটি অফ দ্য বার্ড। তারপরে শেলি রোট টু আ স্কাইলার্ক ইন 1820 after hearing the bird's distractive calls while he walking through the port city of Livorno, Italy. যদি এইভাবে তুমি প্রথম দুইটা সেন্টেন্স লিখতে পারো, তাহলে স্যার প্রথম সেন্টেন্স পড়ার পরেই বুঝতে পারবেন যে তুমি ভিতরে আরো ইনফরমেটিভ কিছু লিখতে পারছো। তাহলে এরপরে কি লিখলে স্যার তোমাকে নাম্বার বেশি দিবেন। চলো আমরা সেটি লেখার জন্য চেষ্টা করি। এরপর আমাদেরকে লিখতে হবে যে এই কবিতায় কবি কোন জিনিসগুলোকে অ্যাড্রেস করেছিলেন। তাহলে লেখো, দ্য পোয়েমস স্পিকার। দ্য পোয়েমস স্পিকার এই জায়গায় কেন আমরা কবি নাম বলি নাই? কারণ তুমি যদি বারবার কবি নাম বলো তাহলে স্যার বিরক্ত বোধ করতে পারেন। এই জন্য তোমাকে তৃতীয় নম্বর সেন্টেন্সে লিখতে হবে দ্য পোয়েমস স্পিকার, অর্থাৎ এই কবিতার যিনি বক্তা addresses the bird directly and the purity of its music. তাহলে কবি এই কবিতায় কি অ্যাড্রেস করছিলেন? যে এই যে পাখিটার যে পিউরিটি মিউজিক আছে, অর্থাৎ সচ্ছল যে গানগুলো আছে, এই গানগুলো এই কবিতায় ডাইরেক্টলি অ্যাড্রেসেস করা হয়েছে। এরপরে কি হয়েছে? লেটার কন্ট্রাস্টিং ইট with said. Later contrasting it
উইথ আ স্যাড, এটা একটা ফ্রেজাল ওয়ার্ড, অর্থাৎ পরবর্তীতে দুঃখের সাথে তিনি তুলনা করেছিলেন। লেটার কন্ট্রাস্টিং ইট উইথ স্যাড, অর্থাৎ পরবর্তীতে দুঃখের সাথে তিনি তুলনা করেছিলেন, কি তুলনা করেছিলেন? হলো হিউম্যান কমিউনিকেশন। তাহলে পরবর্তীতে রাইটার এই কবিতার সাথে অথবা এই পাখির সাথে দুঃখের সাথে তুলনা করেছিলেন হলো হিউম্যান কমিউনিকেশন, অর্থাৎ মানুষের যেই গানগুলো আছে, মানুষের যে কথাবার্তাগুলো আছে, এগুলো পাখির মতন এরকম পিওর না। তো এই জন্য কবি দুঃখের সাথে পরবর্তীতে এগুলো তুলনা করেছিলেন। তাহলে প্রথমে তোমাকে লিখতে হবে এই কবিতাটি ফেমাস কিনা। তাহলে প্রথমে তুমি লিখবা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পোয়েম। তারপরে তোমাকে লিখতে হবে এই কবিতাটি কখন লেখা হয়েছিল, এরপর কেন লেখা হয়েছিল, এরপর এই কবিতায় কোন কোন বিষয়গুলো উপস্থাপন করা হয়েছিল, এরপর এই কবিতাগুলো পরবর্তীতে এই কবিতাগুলো কেন উপস্থাপন করা হয়েছিল। তো এরপরে তোমাকে লিখতে হবে, এখন আমাদের প্রশ্নটির উত্তর হিসাবে এক জায়গায় উপস্থাপন করতে হবে পাসিবি শেরির এই কবিতাটি লেখার কারণে তখনকার সময়ে অর্থাৎ রোমান্টিক পিরিয়ডের প্রভাব কেমন ছিল এবং সামাজিক বাস্তবতায় এই কবিতাটি কতটুকু জায়গা গ্রহণ করতে পেরেছিল এবং কোন ফিচারে কবিতাটি লেখা হয়েছিল, এর রাইম স্কিমগুলো কি কি, এগুলো এখন আমাদের এই প্রশ্নটির উত্তর হিসাবে এই জায়গায় উপস্থাপন করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? অ্যাজ আ ode to the unmatched splendors of the natural world। তাহলে আমরা এখানে কি লিখলাম? ন্যাচারাল ওয়ার্ল্ড মানে হলো প্রাকৃতিক জগতের আনম্যাচ স্ট্যান্ডার্ড, অর্থাৎ অতুলনীয় সৌন্দর্যের একটি অর্ড হিসাবে স্পেশালি বিশেষ করে ইটস স্পিরিচুয়াল পাওয়ার, বিশেষ করে এর আধ্যাত্মিক যে ক্ষমতা অথবা আধ্যাত্মিক যে শক্তিগুলো আছে, বিশেষ করে টু আ স্কাইলার্ক remains a quintessential example of romantic poetry। তাহলে এখানে আমরা কি লিখলাম? এই যে কবিতাটি টু আ স্কাইলার্ক, এই কবিতাটি লেখার কারণে রোমান্টিক পিরিয়ডের একটি কোয়ান্টেনশিয়াল অর্থাৎ অতুলনীয় একটি এক্সাম্পল হিসাবে এটি রিমেন্স অর্থাৎ অবশিষ্ট রয়ে গেছে। এবং কিভাবে রয়ে গেছে? এর যে স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক যে শক্তিগুলো আছে এই কবিতার, এবং ন্যাচারাল ওয়ার্ল্ড যেগুলো আনম্যাচ স্প্লেন্ডার্স অর্থাৎ যেগুলোর অতুলনীয় সৌন্দর্য, এগুলোর কারণে রোমান্টিক পিরিয়ডের একটি কন্টেনশিয়াল এক্সাম্পল হিসাবে এই কবিতাটি অবশিষ্ট রয়ে গেছে। এরপর আমরা কি লিখব? এরপর আমরা লিখব সর্বশেষ যেটা আমরা লিখতে পারি, দ্য পোয়েমস কবিতার আনকনভেনশিয়াল ফর্ম
আ সং, ফ্রম ফিচার্স আ সং। এরপর আমরা কি লিখলাম, এই কবিতার অপ্রচলিত যে ফিচার্স গুলো আছে, ফিচার্স মানে কিন্তু একটা পজিটিভ ওয়ার্ড, তো এর যে অপ্রচলিত যে সৌন্দর্যগুলো আছে, অর্থাৎ একটি গান হিসাবে অথবা একটা অর্থ হিসাবে এই কবিতার অপ্রচলিত যে সৌন্দর্যগুলো আছে, এই সৌন্দর্যগুলো লাইক, যেমন ধরো এর যে রাইম স্কিম গুলো আছে, এর যে রাইম স্কিম গুলো আছে, এন্ড তারপর বাউন্সি রেদাম, দ্যাট যেগুলো সাবটলি, সূক্ষ্মভাবে, যেগুলো সূক্ষ্মভাবে নকল করে, মিমিক্স, সূক্ষ্মভাবে নকল করে, কি নকল করে, টু স্কাইলার্কস, এরপরে কি বলতেছি আমরা, যে দ্য পয়েমস আনকনভেনশনাল ফর্ম ফিচার্স আর সং, অর্থাৎ একটি গানের অপ্রচলিত যে গঠন আছে অথবা অপ্রচলিত যে রূপগুলো আছে, এই রূপগুলো এই কবিতার মধ্যে দেওয়া হয়েছে। বিশেষ করে যেমন ধরো রাইম স্কিম অ্যান্ড বাউন্সি রেদাম। বাউন্সি রেদাম হলো এরকম কিছু গান আমরা যখন নাকি শুনি, যে গানগুলো শোনার পরে আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না, তখন সেই গানগুলোকে আমরা বাউন্সিং রেদাম বলি। তো এই বাউন্সি রেদাম যেটাকে এই কবিতাকে বলা হইতেছে, তো এটা সাবটটল অর্থাৎ সূক্ষ্মভাবে মিনিমাইজ অথবা মিনিমিক্স, যেটা সূক্ষ্মভাবে নকল করে, কি নকল করে, টু স্কাইলার্কস কলস, অর্থাৎ এই পাখির যে ডাকগুলো আছে, এই ডাকগুলো সূক্ষ্মভাবে নকল করতে পারে। যদি এতটুকু আমরা লিখতে পারি তাহলে অবশ্যই স্যার আমাদেরকে নাম্বার দিবেন। তোমরা এর মাঝখানে তোমাদের নিজেদের মতন অনেক কিছু লিখতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।